দফায় দফায় উত্তেজনা বেড়েই চলেছে না। আরজি কর কাণ্ডের রেশ এখনো কাটেনি, স্মৃতি এখনো কাটেনি। এর মাঝে নতুন করে আরেক স্মৃতি জায়গা তৈরি হয়ে গিয়েছে কসবা ল কলেজ। ইতিমধ্যে সংবাদ শিরোনামে রয়েছে, শুধুমাত্র সংবাদ শিরোনামে নয়, আর ঠিক এই বিষয়কে কেন্দ্র করে রাজনীতির পারদও চড়চড়িয়ে চলছে। বিরোধী শিবিরের মধ্যে এখন একটি বিষয় বারংবার ঘোরাফেরা করছে, তা হলো কসবা ল কলেজ। ইতিমধ্যে বিরোধী শিবির বলতে সরাসরি বিজেপি, সরাসরি রয়েছে সিপিআইএম এবং একযোগে কংগ্রেস। প্রত্যেকে একত্রিত হয়ে যেন একই সুর বলছে, মিলে সুর মেরা তুমহারা। তারা একত্রিত হয়ে বলছেন কসবা ল কলেজের ছাত্রীর বিচার চাই। কিন্তু প্রশ্নটা যখন একত্রিত হয়ে এক সুরের, তখন ঠিক সে জায়গায় কে কত বড় বিরোধী সেটা নিয়ে শুরু হয়েছে এখন রাজনৈতিক চর্চা। ঠিক শুনছেন, কসবা ল কলেজের ঠিক ভেতরে আজ ফ্যাক্ট ফাইন্ডিং টিম বিজেপির পক্ষ থেকে এসেছিল এবং সেখানে গিয়ে তারা যাবতীয় বিষয় অবজার্ভ করেছে এবং সাংবাদিক বৈঠকও করেছে। কিন্তু তার আগের যে স্টোরি, সেখানে সরাসরি একদিকে বিজেপি এবং তার অপোজিট দিকে রাত দখল কর্মসূচিতে যারা ছিলেন ঠিক তারা একে অপরের বিরুদ্ধে একের পর এক স্লোগান শাউটিং করতে থাকে। কেউ বলে বিজেপির ক্ষেত্র থেকে যে বিজেপির এই সব বিষয়ে কথা বলার অধিকার নেই, আবার বিজেপির পক্ষ থেকে উল্টো বলা হচ্ছে চীনের দালাল। বুঝতেই পারছেন রাজনীতির পারদ কতটা চড়চড়িয়ে চড়ছে। কিন্তু এরই মাঝে আবহ ঠিক কি আসছে, অর্থাৎ কি উঠে এলো কসবা ল কলেজে, তা একটু এক নজরে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখুন, কসবা ল কলেজ অর্থাৎ 25শে জুন রাতে যে ঘটনা ঘটলো সন্ধ্যে 7:30 থেকে রাত 10:50-এর মাঝে, তারপরে 26 তারিখে যেভাবে এফআইআর করা হয়েছে এবং ঠিক এফআইআরের ভিত্তিতে ইতিমধ্যে গ্রেপ্তারও হয়েছে 4 জন, তার মধ্যে নিরাপত্তা রক্ষীও রয়েছে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বিগেস্ট আপডেট হচ্ছে, একদিকে যেমন ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে, উল্টো দিকে সিসিটিভি ফুটেজ এখন পুলিশের হাতে রয়েছে। কসবা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে সিসিটিভি ফুটেজে এবং নির্যাতিতার বয়ানের মধ্যে সারবত্তা রয়েছে, অর্থাৎ পরতে পরতে তিনি সত্যি কথা বলেছেন তা একেবারে প্রমাণিত। ঘাড় থেকে শুরু করে ঠোঁট প্রত্যেকটি জায়গাতে পাওয়া যাচ্ছে আঁচড়ের দাগ এবং তার সঙ্গে সঙ্গে ক্ষত। অর্থাৎ একদিকে যেমন নির্যাতিতা, উল্টো দিকে যিনি মূল অভিযুক্ত মনোজিৎ, তার গায়েও একই রকমভাবে আঁচড়ের দাগ। অর্থাৎ এক কথায় এটা বলাই যায় যে ধর্ষণ তো হয়েছে এবং গণধর্ষণ হয়েছে। এবার ঠিক এই জায়গা থেকে সরাসরি কসবা ল কলেজের যে আপডেট তা তো আপনাদের সামনে রাখলাম, রাজনীতির কিভাবে পারদ চড়ছে সেটাও আপনাদের সামনে রাখলাম। কিন্তু বিতর্ক ঠিক কোন জায়গায়? বিতর্ক শুধু একটি জায়গাতে, তা হলো বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম তো আসছে, এনসিডব্লিউ এসছে, কিন্তু তৃণমূল কংগ্রেস বলছে এরা প্রতিবারই আসে, উন্নাও হাতরাসের ক্ষেত্রে কেন আসে না। অর্থাৎ এনসিডব্লিউ এবং বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম অপোজিটে দাঁড়িয়ে শাসক শিবির, চর্চা একেবারে তুঙ্গে। কিন্তু এর মাঝে মূল বিতর্কের জায়গা একটি জায়গাতে, তা আপনাদের সামনে ক্রমশ প্রকাশ্য। নমস্কার, আমি অঞ্জন, আপনারা দেখছেন এই মুহূর্তে ট্রাইব টিভি বাংলা। ঘড়ি কাটার ঠিক সন্ধ্যে 6:57। আপনারা জানেন 6:57 মানে প্রাইম টাইম, শব্দের কাটাকাটি, শব্দের তীরে যেখানে জব্দ হয় ইস্যু। আমার প্রথম প্রতিবেদন আপনাদের সামনে রাখছি, তারপর বিস্তারিত আলোচনা দেখুন। কলকাতা ল কলেজে গণধর্ষণের ঘটনার প্রতিবাদে জুনিয়র আইনজীবীরা তারা মিছিল শুরু করেছেন। কসবা পোস্ট অফিসের সামনে থেকে এই মিছিল শুরু হয়েছে। মিছিল শেষ হবে সাউথ কলকাতা ল কলেজের সামনে। তারা এই যে কসবা ল কলেজে এই গণধর্ষণের ঘটনার সঙ্গে আরজি করের যে আন্দোলন, সেই আন্দোলনটাকে কিন্তু মিশিয়ে দিতে চাইছেন। আরজি করেরও বিভিন্ন স্লোগান কিন্তু এই মিছিল থেকে উঠে আসছে, তেমনই ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যে তারা বলছেন যে আরজি করের ঘটনার যে ঘা, সেটা এখনো পর্যন্ত কিন্তু শোকায়নি। তারপরে এরকম সরকারি ল কলেজে এরকম একটি ঘটনা, সেটা কিন্তু তীব্র নিন্দার বিষয়, তেমনটাই কিন্তু যে জুনিয়র আইনজীবীরা রয়েছেন তারা জানাচ্ছেন। আমরা সরাসরি একবার কথা বলে নেব। কি বলবে, এরকম ধরনের একটা ঘটনা, আরজি করের ঘটনা তো দেখলো সারা বাংলা, তারপরে ল কলেজের মধ্যে এরকম একটা ঘটনা। একই কথা যে আমরা দুটো প্রফেশনাল লোক যেখানে সব থেকে বেশি সিকিউর ফিল করি, সেটা হচ্ছে আমাদের কলেজ এবং প্রশাসনের নেগলিজেন্টের কারণে আমাদের এই দুর্দশা ঘটছে। আমাদের ক্লাসমেট, আমাদের বন্ধু বান্ধব ধর্ষণ হচ্ছে। আমরা ল পড়তে এসেছি, লোকের জাস্টিস দিতে এসেছি। আমরা যদি নিজের জাস্টিস দিতে এসে আমরা ধর্ষণ হই, তাহলে আমরা বাড়ি গিয়ে কি বলবো? আমার মা আছে, বোন আছে, তাদেরকে আমরা কি জবাব দেবো যে জাস্টিস দিতে গিয়ে আমরা ধর্ষণ হয়েছি? এটা কি বাংলা করছি? বিদ্যাসাগরের বাংলায় আমরা এই বাংলা দেখিনি, রবীন্দ্রনাথের সময় আমরা এই বাংলা দেখিনি। তাই এই দায় সম্পূর্ণ কলেজের প্রশাসনের।
কলেজের মধ্যে প্রাক্তনীরা এসে তাদের দাদাগিরি চালাচ্ছে এবং তার বিরুদ্ধে আগেও অভিযোগ উঠেছে একাধিকবার। সেই অভিযোগের পরেও তাকে যখন পাস করে গেল, কলেজ পাস আউট হয়ে গেল, তাকে অস্থায়ী কর্মী হিসেবে নিযুক্ত করে দেওয়া হচ্ছে। এটা সম্পূর্ণ প্রশাসন এবং উনি ছিলেন, আমরা যতটা জানি যে উনি শাসক দলের নেতার সঙ্গে ওনার সংযোগ ছিল, তো সেই সূত্রে উনি কলেজে আসছেন। এবং শুধু একটা ল কলেজ না, গোটা বাংলায় যত ল কলেজ আছে, গোটা বাংলায় যত মেডিকেল কলেজে, সব জায়গায় এরা দুষ্কৃতী বাহিনী রেখেছে। এই বাহিনীতে আমরা দমন করতে চাই। এই ধরনের কাজের জন্য আজকে আমরা আইনি ছাত্র অ্যাডভোকেটরা লজ্জিত। এই জন্য আজকে আমরা প্রতিবাদের দাবিতে রাস্তায় নেমেছি। যতদিন আমরা বিচার পাবো না, ততদিন আমরা রাস্তায় থাকবো। আপনার নাম? রায়হান। একদমই আমরা দেখতে পাচ্ছি যারা জুনিয়র আইনজীবীরা রয়েছেন, যারা আইনের ছাত্রছাত্রীরা রয়েছেন, তারা কিন্তু এবার পথে নামলেন। তাদের বক্তব্য যে তারা যদি আইন পড়তে এসে, রাজ্যের মানুষকে আইনি পরিষেবা দিতে এসে তারা যদি এই ধরনের ঘটনার সম্মুখীন হন, তাহলে তারা কিভাবে বাড়ি গিয়ে বা রাজ্যের মানুষের সামনে তাদের মুখ থাকবে না, তেমনটাই কিন্তু জানাচ্ছেন এই আইনের ছাত্রছাত্রীরা। ক্যামেরায় সূর্যশঙ্কর অধিকারীর সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, কলকাতা। প্রশ্নটা খুব স্পষ্ট। এই মুহূর্তে দাঁড়িয়ে কসবা ল কলেজের মধ্যে আইনের ছাত্ররা রীতিমতো বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করেছেন। তাদের ডেপুটেশনও জমা দেওয়া হয়েছে, অর্থাৎ তারা দাবি দেওয়া রাখছে এবং প্রত্যেকটি দাবি দেওয়া আমি ভালো করে শুনেছি এবং প্রত্যেকটি দাবি দেওয়াই বলা যেতে পারে সঠিক। কেন? তার কারণ একটি শিক্ষাস্থানে পড়াশুনো নিয়ে সব কিছু হবে, এটাই তো স্বাভাবিক। এডুকেশন মূল প্রায়োরিটি হওয়া উচিত, কিন্তু সেখানে অন্য কোনো কাজ হচ্ছে। এটি কলেজে, মেডিকেল কলেজের মতো জায়গা যেখানে সব থেকে বেশি নিরাপত্তা থাকা উচিত ডাক্তারদের, সেই ডাক্তাররা পর্যন্ত নির্যাতিতা হচ্ছেন, ধর্ষণ করা হচ্ছে, খুন করা হচ্ছে। কোন জায়গা বাদ রয়েছে? শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে হাসপাতাল থেকে শুরু করে ঘরের ভেতরে, ঘরের বাইরে, প্রত্যেকটি জায়গাতে একই রকম ছবি। আমরা জানি না কতগুলো মনোজিৎ আমাদের বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমরা জানি না কতগুলো সঞ্জয় রায় আমাদের গোটা বাংলার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কিন্তু একটা বিষয় একেবারে পরিষ্কার, ঘুরে ফিরে তৃণমূল চোখ। আপনারা যে কোনো বিষয়ের দিকে ক্রমশ যদি একটু আলোকপাত করেন, দেখবেন ব্যাক স্টোরির ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই এই তৃণমূল যোগ পাওয়া যাচ্ছে। আচ্ছা, অনেকেই বলতে পারে যে বিজেপির যোগ কি পাওয়া যাচ্ছে না? পাওয়া যাচ্ছে। সিপিআইএম যোগ কি পাওয়া যাচ্ছে না? যাচ্ছে। কংগ্রেসের যোগ কি পাওয়া যাচ্ছে না? যাচ্ছে। কিন্তু প্রশ্নটা বিজেপি, সিপিআইএম বা কংগ্রেসের নয়। কেন বলুন তো? তার কারণ তারা প্রত্যেকেই বিরোধী শিবির। আমরা বিরোধী শিবিরকে প্রশ্ন করতে পারি এবং বিরোধী শিবিরের ক্ষেত্রে শাসক স্টেপ নিতে পারে, কিন্তু যদি বিষয়টি সম্পূর্ণ শাসকের দিকে থাকে, অর্থাৎ রক্ষকই যদি ভক্ষকই হয়, অর্থাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথা প্রসঙ্গে, তাহলে কাকে প্রশ্ন করব? আমরা তো শাসক দলকেই প্রশ্ন করব। আর ঠিক সেটাই করে যাচ্ছি এতদিন ধরে। কিন্তু প্রশ্ন শাসক দলকে প্রশ্ন করলেও ঘুরিয়ে ফিরিয়ে আমরা হতাশ হচ্ছি, তার কারণ তারা ঠেলে দিচ্ছে বলের কোটটা সরাসরি বিরোধী শিবিরের দিকে। আজ ঠিক এ জায়গা থেকেই বিতর্ক শুরু হবে টান 1 ঘন্টায়। আপনারা জানবেন ঠিক কি ভাবছেন রাজনৈতিক কর্মীরা, ঠিক কি ভাবছেন রাজনৈতিক বিশ্লেষকেরা, আর এ পর্যায়ে দাঁড়িয়ে কসবা ল কলেজের ভবিষ্যৎই বা কি, আর সেই নির্যাতিতার ভবিষ্যৎই বা ঠিক কোন জায়গায়। আর ঠিক এখান থেকে সরাসরি আমি আগে পরিচয় পর্ব সারবো। এখন এই মুহূর্তে যারা যারা জুড়েছেন তাদের সঙ্গে, কিন্তু তার আগে শব্দের কাটাকাটিতে অঞ্চলের প্রশ্ন। দেখুন, আমার প্রশ্ন অত্যন্ত সোজা সাপটা, লাউড অ্যান্ড ক্লিয়ার। ফ্যাক্ট ফাইন্ডিং টিম, এনসিডব্লিউ, বিরোধীদের কণ্ঠস্বর, সব এবারও ফিকে পড়বে। প্রশ্নটা অত্যন্ত সহজ প্রশ্ন। আমি জানি না উত্তরটা সত্যিই কি সেভাবে আমি পাবো কিনা, কিন্তু আমি চেষ্টা করবো এই প্রশ্নের উত্তরটা নেওয়া। ফ্যাক্ট ফাইন্ডিং টিম আরজি করার সময় আসেনি? এসছে তো। মহেশতলা থেকে শুরু করে মুর্শিদাবাদ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যখনই কোনো সমস্যা হয়েছে সেক্ষেত্রে ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসছে। এনসিডব্লিউ এর আগেও এসছে। বিরোধীরা বারংবার তাদের কণ্ঠ উদযাপন করেছে, সরাসরি উচ্চস্বরে তাদের কণ্ঠটাকে উঠিয়েছেন, কিন্তু শেষ বেলায় সত্যি কি কোনো লাভ হয়েছে? আমি এটাই জানার চেষ্টা করব আগামী 1 ঘন্টা। এই মুহূর্তে যারা যারা আমাদের সঙ্গে জুড়েছেন তাদের সঙ্গে পরিচয় পর্ব সারব। রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় সুপ্রিয় ঘোষ, বিজেপি মুখপাত্র। আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় দেবব্রত রায়, রাজনৈতিক কর্মী, তৃণমূলটাকে সমর্থন করে। আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় সৌমেন চক্রবর্তী, রাজনৈতিক বিশ্লেষক। আমাদের সঙ্গে আরও বাকি অনেকেই জুড়বে, কিন্তু তার আগে আমার প্রশ্নটা আমি সবার কাছে একবার ভালো করে শুনিয়ে দিয়েছি এবং তার সঙ্গে সঙ্গে প্রথমেই সবাইকে ওপেনিং রিমার্ক দেখার সুযোগ দেব 1 মিনিট করে। আমি প্রথম সুযোগই দেব সৌমেন বাবুকে। সৌমেন বাবু, প্রশ্নটা অত্যন্ত সিম্পল। ফ্যাক্ট ফাইন্ডিং টিম, এনসিডব্লিউ, বিরোধীদের কণ্ঠস্বর এবারও ফিকে হয়ে পড়বে। আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন।
এক্ষেত্রে বলা যায় আমাদের এই যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম বা যেগুলো আছে সেগুলোর গঠন প্রণালীতেই যে ব্যাপারটা হচ্ছে যে গঠন প্রণালীর ক্ষেত্রেই মানুষের সন্দেহের বীজ বপন করে। কারণ এগুলো রাজ্য এবং কেন্দ্রীয় স্তরে যে মানবাধিকার কমিশন, বিভিন্ন কমিশন, যে মহিলা কমিশন যেগুলো থাকে সেগুলোর নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন। কারণ তার গঠন প্রক্রিয়াতে যে মেম্বারদের নেওয়া হয় সেক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্যের শাসক গোষ্ঠীর আনুকূল্যে থাকা মানুষজন ছাড়া সেখানে প্রবেশাধিকার অন্য কারোর এই মুহূর্তে নেই বললেই চলে। এবং স্বাভাবিকভাবেই দেখা যায় যে তারা বিভিন্ন জায়গায় যেটা ফ্যাক্ট ফাইন্ডিং বলা হয় সেখানে তারা সমস্ত তথ্য নিয়ে আসলেও বা আমি ধরেই নিচ্ছি তাদের মধ্যে যে বিবেকবান মানুষ থাকলেও সেই তথ্য কতটা বাস্তবায়নের ক্ষেত্রে সরকারি সিলমোহর পায় বা সেখানে বাস্তবায়নের দিকে ইতিবাচক পদক্ষেপের দিকে তাদের ফ্যাক্ট ফাইন্ডিংটা কতটা ফিরে আসে সেটা সন্দেহ জাগে। এই কারণে সব ফ্যাক্ট ফাইন্ডিং আমাদের কাছে ওই বসন্তের কোকিলের মতোই হয়ে দাঁড়িয়েছে। সব যেন দাস হওয়া হয়ে গেছে। আমি এবার বাকিদের কাছেও যাব, কিন্তু আমার একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ কেউ অন এয়ারে থাকাকালীন অবস্থায় ভিডিও অফ করবেন না, প্রত্যেকের বক্তব্য শুনুন, মূল্যবান বক্তব্য। আমি সুপ্রিয় বাবুর কাছে যাব। সুপ্রিয় বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, বলুন। এনসিডব্লিউ এটা আজকে প্রথম হয়েছে তা তো নয়, বছরের পর বছর ধরে এনসিডব্লিউ কে সরকারে থাকলো কে সরকারে থাকলো না, আমি দাদার বক্তব্যের সাথে একটু ডিফার করছি ব্যাপারটা। এনসিডব্লিউ তো এর আগেও নন্দীগ্রামে যখন ঘটনা হয়েছিল, তৃণমূল তখন ক্ষমতায় নেই, যখন সরকারে নেই, তখনও এনসিডব্লিউ এসেছিল, তারা তাদের মতো করে রিপোর্ট, ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তারা রিপোর্ট দিয়েছিলেন। এর আগে যখন তাপসী মালিনী হত্যাকাণ্ডের মতো একটা নারকীয় ঘটনা সিপিএম এর দ্বারা বা বামফ্রন্টের দ্বারা অভিযোগ হয়েছিল, সেখানেও এনসিডব্লিউ এসেছিল। এরপর লাগাতার পরপর যে ঘটনাগুলো ঘটেছে সেই সমস্ত ব্যক্তিরা এসছে, তাদের ফ্যাক্ট ফাইন্ডিং টিমের মাধ্যমে তারা ঘটনাগুলোকে তুলে ধরেছে। এটা তো চিরাচরিত রীতি। সুতরাং রাজনৈতিকরণ যদি দেখতে হয় তাহলে আজকের দিনে রাজনীতিকরণ হচ্ছে, আবার গত সময় যখন হয়েছিল তখন রাজনীতিকরণ হয়নি, আবার আগামী দিনেও যে রাজনীতিকরণ হবে এইটা নিয়ে আমি খুব একটা একমত নই। আমার মনে হয় তাদের যে কাজের কায়দা বা তাদের যে কাজের ধরন সেটা তারা রিপোর্ট তৈরি করে যেখানে কেন্দ্রীয় কমিটিকে জমা দেবা, তাদের নিজস্ব টিমকে জমা দেবা, তারা দেবে। আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, বলুন। আমি বলবো? হ্যাঁ, নিশ্চয়ই। হ্যালো, শোনা যাচ্ছে? বলুন। শুনুন, কেন্দ্রীয় ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসবে নিশ্চয়ই ভালো কথা, কিন্তু সুপ্রিয় বিজেপির প্রতিনিধি যেটা বললো এই নন্দীগ্রাম, সিঙ্গুর ইত্যাদির সাথে ব্যাপারটাকে গুলিয়ে দিল। দেখুন, আমি কলকাতা থেকে প্রায় 450 থেকে 500 কিলোমিটার দূর বেলডাঙ্গার মুর্শিদাবাদ, হ্যাঁ 500 কিলোমিটার দূর সেই কি বলে মুর্শিদাবাদ, সেখানে মনে হয় ফ্যাক্ট ফাইন্ডিং টিম পৌঁছতে পারলো না, কিন্তু পৌঁছে গেল কলকাতায়। আর ফ্যাক্ট ফাইন্ডিং টিমে যারা এলো তাদের সদস্যগুলিকে তো দেখলেই বোঝা যায়, কেউ একজন বিজেপির প্রাক্তন মুখ্যমন্ত্রী আর কেউ একজন হয়তো বিজেপির প্রাক্তন হেরো প্রার্থী। সেটা বাংলার মানুষ তো দেখছে। যত ফ্যাক্ট ফাইন্ডিং টিম ওরা নিশ্চয়ই পাঠাবে, ওটা পশ্চিমবঙ্গ যখন পাঠায় ভালো কথা, সেটা যদি একটু মণিপুরেও পাঠায় সেখানেও খুব ভালো কথা, এগুলো তো দেখতে হবে। আর পশ্চিমবঙ্গে যে রাজ্য সরকারের ওপর তো, পুলিশের ওপর তো আমরা নয়, আমরা তো নির্ভর করি, কিন্তু মাননীয় অগ্নিমিত্র পালও তো বলছেন কলকাতা পুলিশ ঠিকঠাক কাজ করছে, আমরা তো কলকাতা পুলিশের উপর ভরসা রাখছি। আর নির্যাতিতার পরিবারও ভরসা রাখছে, এবং আততায়ী ধরা পড়েছে 12 ঘন্টার মধ্যে। এরপরও কেউ যদি রাজনীতি করতে আসে, তারা বাংলার মানুষ ঠিক সময় তারা জবাব দিয়ে দেবে। আর দেখুন, কলকাতা পুলিশ পেঁয়াজের খোসার মতো দেখুন একটা করে যারা অভিযুক্ত প্রত্যেককে তো একটা করে ধরছে, প্রত্যেকটা এতে হচ্ছে। আর সব ব্যাপার নিয়ে যদি অভিযোগ করা যায়, কয়েকদিন আগে দিয়ে খুব তিরিং বিড়িং করে লাফানো হচ্ছিল উড়িষ্যার রথযাত্রা, উড়িষ্যাতে খুব ভালো কথা, সেখানে আমরা খুব দুঃখজনক ঘটনা করে 500 জন আহত, 3 জন নিহত হলো। বুঝতে পেরেছি। দেবব্রত বাবু আপনাকে বলার সুযোগ দিয়েছিলাম, ওপেনিং রিমার্ক করার সুযোগ দিয়েছি, রিব্যাটেল করার সুযোগ পাবেন, ভরসা রাখুন। কিন্তু তার আগে আপনাদের সামনে অনেকগুলো বিষয় তুলে রাখা দরকারি। দেখুন, দেবব্রত বাবুরা কিংবা সুপ্রিয় বাবুরা কিংবা রাজনৈতিক বিশ্লেষকেরা অনেক রকমভাবে ব্যাখ্যা করতেই পারেন, কিন্তু প্রশ্ন যখন বিচারের, প্রশ্ন যখন বারংবার বলতে হয় বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, তখন ঠিক সে জায়গায় আবারও স্লোগান ওঠে, শাউটিং ওঠে, উই ওয়ান্ট জাস্টিস। Justice! We want justice! We demand justice! We
কিন্তু এসবের মাঝে ভয়ের জায়গাটা ঠিক কোথায় জানেন? আমরা জানি না এই উই ওয়ান্ট জাস্টিস বলতে গিয়ে ঠিক পেছনে পেছনে নেপথ্যে ঠিক কে কি ভাবনা রাখছে। আমার ভাবতে খুব ভয় লাগে যখন মনোজিৎ মিশ্রের কথা সামনে আসে এবং এই মনোজিৎ মিশ্র সেই আরজিকর আবহে রীতিমতো রাত দখল কর্মসূচিতে যোগদান করেছিলেন। শুধু তাই নয়, তিনিও বলেছিলেন উই ওয়ান্ট জাস্টিস। তাই মুখ না মুখোশ এই দুইয়ের মাঝে কোনো এক জায়গায় যখন বিভ্রান্ত হচ্ছে সাধারণ মানুষ, তখন এই উই ওয়ান্ট জাস্টিসের স্লোগানটাও কোনো এক জায়গায় যেন থিতু হয়ে পড়ে। অন্তত বারংবার যারা সত্যি নিরপেক্ষতার সঙ্গে এই উই ওয়ান্ট জাস্টিস শব্দটা বলে, উচ্চারণ করে, তাদের দিকেও কোনো একভাবে আঙুলটা উঠেই যায়। আর ঠিক সেই জায়গা থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গেছে মাননীয় সুকান্ত ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক। সুকান্তবাবু, আপনাকে স্বাগত প্রায় টিভি বাংলায় শব্দের কাটাকাটি অনুষ্ঠানে। আমি আরও একবার আমার প্রশ্নটা আপনাকে একবার শোনাবো, তারপর আপনার ওপেনিং রিমার্ক নেওয়ার চেষ্টা করবো। প্রশ্নটা একবার, ফ্যাক্ট ফাইন্ডিং টিম, এনসিডব্লিউ, বিরোধীদের কণ্ঠস্বর সব এবারও ফিকে পড়বে। সুকান্তবাবু, আপনার ওপিনিয়ন। 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। দেখো, সমস্যা হচ্ছে ফ্যাক্ট ফাইন্ডিং টিম বা সিট গঠন করে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে এবং সেই তদন্তের সদস্য যারা 5 থেকে 9 করা হয়েছে। কিন্তু আমার প্রশ্ন একইভাবে আরজি করে যেভাবে ডেটা টেম্পারিং করা হয়েছিল আর যেভাবে তথ্যের মানে কি অবস্থা করা হয়েছিল সবাই জানে। তারপর সিবিআই যেটা পেয়েছিল তাতে তদন্তভার তখন সিবিআইয়ের উপর বর্তায়, তারাও খুব ভালোভাবে তদন্ত করতে পারেনি এবং পরবর্তীকালে সিবিআই এর কনভিকশনদের সব ছেড়ে দিলাম, সিবিআই কে নিয়েও কিন্তু খুব আশাবাদী আমরা নই। সুতরাং সব দিক দিয়ে তাকালে বিরোধীদের এবারকার যে আমরা দেখতে পাচ্ছি আরজি করার সময়ও এবার কিন্তু অনেক বেশি করে তারা রাস্তায় নেমেছেন এবং সর্বতভাবে নেমেছে। কিন্তু আমি আগেও বলেছিলাম অঞ্জন যে এই যে এত মানে এই যে প্রতিবাদ, এই প্রতিবাদের শটটা কিন্তু আস্তে আস্তে থেমে যায়, কারণ সময়ের সাথে সাথে পারিপার্শ্বিক পরিস্থিতির চাপে এই প্রতিবাদের শটটা যেন না কমে, এইটা যেন চলতে থাকে। কারণ যে আইন শৃঙ্খলা যাদের হাতে, সেই পুলিশ প্রশাসন থেকে শুরু করে তাদের নাক দন্তহীন পরিস্থিতি, তাদের যে আদৌ কোনো এই ব্যাপারে আরজিকর থেকে শুরু করে সবকিছুতে গড়িমসি দেখেছি। মানে তদন্তভার নেওয়ার পরে খুব বেশি দায়িত্বভার নেই দেখিনি। এবার তো দেখা যাচ্ছে যে দেখুন, এই মুহূর্ত থেকে ডিবেট পুরোপুরি শুরু হবে। যে কেউ যে কারো কথা কাটতে পারেন, ডিফেন্ড করতে পারেন, কিন্তু আঙুল তুলবেন, আমি চলে যাব তার কাছে। কিন্তু তার আগে, বিতর্ক শুরু হওয়ার আগে একটি বিষয় আপনাদের সামনে। দেখুন, হাসি আমার পেতো না যদি আমি এই পোস্টটা না দেখতাম, যদি আমি একটু রিসার্চ না করতাম মনোজিৎ মিশ্রের প্রোফাইলটা। আমি একবার বলবো আমার ক্যামেরা পার্সনকে একটু জুম করে দেখানোর জন্য, তার কারণ এই ছবিটা অত্যন্ত দরকারি একটি ছবি। মনোজিৎ মিশ্র তার প্রোফাইলে যখন আরজি করের ইস্যু চলছে তখন ঠিক কি পোস্ট করেছিল একবার দেখুন, দেখুন ভালো করে দেখুন, যেখানে স্পষ্ট ভাষায় তিনি লিখে দিয়েছেন কি, একবার খেয়াল করে দেখুন। দেখুন কি লিখেছেন, বাংলার অগ্নিকন্যা, সরাসরি বলছেন ধর্ষকদের ফাঁসি চাই। মনোজিৎ মিশ্র লিখছেন, সরাসরি লিখছেন ধর্ষকের ফাঁসি চাই, নাটক নয় বিচার চাই, অবিলম্বে বিচার চাই, দোষীদের ফাঁসি চাই। কবিতাটা খুব ভালো লিখেছেন হয়তো, কিন্তু প্রশ্ন হচ্ছে মনোজিৎ মিশ্র নিজেই নিজের ফাঁসি চাইছেন বোধহয় এই সময়তে। আমি এখানে সরাসরি সুপ্রিয় বাবুর কাছে যাবো। সুপ্রিয় বাবু, ভালো দাবি করেছে, ঠিকই তাই হওয়া উচিত। সুপ্রিয় বাবু, প্রথম দেখো, আমি এত গোল গোল ফ্যাক্ট ফাইন্ডিং টিম কি এসব কি করবে না করবে, বিরোধীরা কতদূর নামবে না নামবে, বিষয়টা সবচেয়ে বড় কথা তৃণমূল কংগ্রেস। তুমি যে প্রতিবেদনটা শুরুর সময় বললেন তৃণমূল কংগ্রেসই কেন বারবার এই সমস্ত কাণ্ডের সাথে যুক্ত, এটাতে কেউ অস্বীকার করতে পারবে না। তৃণমূল কংগ্রেসের তিনি নেতা এবং তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের একাধিক নেতৃত্বের সাথে তার ছবি, তৃণমূল কংগ্রেসের মন্ত্রী সাংসদদের সাথে তার ছবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো একজন হেভিওয়েট সেকেন্ড ইন কমান্ড সেনাপতি তার কাছে পৌঁছে যেতে পারেন, তা নিশ্চিতভাবে তার একটা ক্ষমতা ছিল, এটা তো অস্বীকার করতে পারবে না। তো দ্বিতীয় কথা হচ্ছে যে এই ধরনের মনোজিৎ প্রত্যেকটা কলেজে আরে এখনই আঙুল তুললে হবে, দেবব্রত এখনই আঙুল তুললে না, আরো আছে বাকি, তারপরে বলুন। তো বিষয়টা হচ্ছে যে এইটা এন্থুটা কোথা থেকে পেয়েছে, এই এন্থুটা পেয়েছে মনোজিৎ একা, কোনো মদন মিত্র বা এই ধরনের অভিষেক বা তাদের থেকে নয়। এন্থুটা পেয়েছে, একটু সময় নিয়ে আমি বলছি, 2012 সালে, আমি তার নাম নিচ্ছি না, মামলা চলতে আমাদের সেই মহিলা গত হয়েছে। মুখ্যমন্ত্রী জনসভা থেকে বললেন মেয়েটি চারিত্রিক দোষ ছিল, আর এক এমপি তৃণমূলে সে বললো দর কষাকষিতে এই অবস্থা হয়েছে। 2013 সাল, 2014 সাল তোমাদের মনে থাকবে,
এই 13 সালে কান্দুনির কথা, কান্দুনির সময় মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিলেন শরীর থাকতে যেমন জ্বর হয় একটু একটু রেপও হয়। 2016 সালে গান্ধী, 2017 সালে সিউড়ি এবং শেখ সংযোজন, এটার আগে হাসকালি। এই হাসকালিতে বলে দিলেন যে মেয়েটির নাকি লাভ অ্যাফেয়ার ছিল, মেয়েটি প্রেগনেন্ট ছিল। এই ধরনের এন্থু তো এই ছোট ছোট টিএমসিপির ছোড়াগুলোকে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো তাদের যা করা তারা করছেন। তুমি একটা পোস্ট দেখালে আমি আরেকটা পোস্ট তোমায় বলি। অপরাজিতা বিল নিয়ে এই মনোজিৎ তার একটা পোস্ট আছে, তুমি ভালো করে তার প্রোফাইলটা দেখো। যে অপরাজিতা যে বিল দিয়েছিল, বিল এনেছিল মুখ্যমন্ত্রী, অপরাজিতা বিল নিয়ে সে পোস্ট করেছিল। এই অপরাজিতা বিল নিয়ে আরেকটি ডিবেটে আমার সাথে গতকাল একজন তৃণমূলের তারপর নেতা, তার সাথে যদি যুক্তি হয়, সেও আবার আইনজীবী, আমিও আইনজীবী। আমি তাকে প্রশ্ন করলাম যে পুলিশ যেখানে এখানে ধারা নিয়েছে, বিএনএস এর 70 ধারা, আগে যেটা ছিল আইপিসি 376D গণধর্ষণের ধারা, মানে গ্যাং রেপের ধারা, তো সেখানে আমাদের কাছে নজির এর আগেও আছে যে বিএনএস 66 এ মহামান্য বিচারপতি আমাদের সুপ্রিম কোর্টের মাধ্যমে ফাঁসির সাজা এখানে অলরেডি দেওয়া আছে, আমাদের কাছে সেই নিদান আছে, নির্ভয়াকাণ্ডও আছে। তো সুতরাং মাননীয় মুখ্যমন্ত্রী এই অপরাজিতা বিলটাকে এনে কি নতুন করে প্রমাণ করতে চাইছিল জানি না, কারণ 376D তে অর্থাৎ যে ধারা তাকে দেওয়া হয়েছে তাতে অলরেডি 20 বছরের যাবজ্জীবন এবং সময়সূচির সাথে যদি ম্যাটারটা খুবই গুরুত্বপূর্ণ হয় তাহলে সেক্ষেত্রে ফাঁসির সাজাও হয়। সুতরাং আলাদা করে কি তারা করতে চাইছেন জানি না। দেখুন 90% ক্রিমিনাল নিয়ে যখন একটা রাজনৈতিক দল তৈরি হয় তো তার দ্বারা যা যা হওয়ার প্রয়োজন সেটাই হচ্ছে। 10%-এর মধ্যে কয়েকজন রয়েছে, দেবব্রত আশা করি সেটা নয়, দেবব্রত 10%-এর মধ্যেই পড়ে, আমি ব্যক্তিগতভাবে চিনি। কিন্তু বিষয় হচ্ছে যে কিছু করার নেই, কলেজে কলেজে এই ধরনের কালচার চলছে। সোশ্যালে টাকা কামাতে হবে, কলেজে আধিপত্য কায়েম করতে হবে। এর আগেও এই ব্যক্তি, এই স্বনামধন্য ব্যক্তি মনোজিৎ, এর তো বহু মহিলা তারা কমপ্লেন করছেন যে এর আগে বহু ক্ষেত্রে তার নামে কমপ্লেন ছিল। 17 সালে 307 ধারা, হ্যাঁ শেষ করছি, একদম শেষ করছি, 10 সেকেন্ড, সেটা হচ্ছে 17 সালে 307 ধারা এর নামে মামলা হয়। কোন জাদু বলে সেই মামলার কি নিষ্পত্তি হয়েছে কলকাতা পুলিশ বলতে পারছে না। আবার এই 17 সালের পরে 2021 সালে একজন আইনজীবী পিয়নের চাকরি পায়। মানে আমি নিজে একজন আইনজীবী, কালকে আমি যদি আমার কাছে মামলা না আসতে থাকে আমি কি পিয়নের চাকরি করবো? তার জন্য কি আমি আইনজীবী হয়েছিলাম? তো এই পিয়নের চাকরিটা কে দিলেন? গভর্নিং বডির কোন চেয়ারম্যান দিলেন? এটা প্রশ্ন করুন। বলছে তৃণমূল কিছু জানি না, ধরা পড়লেই বলছে তৃণমূল কিছু জানে না। এটা একটু জানতে চান তাহলে ভালোভাবে সবাই জানতে পারে। আমি দেবব্রত বাবুর কাছে যাবো, কিন্তু তার আগে আমি শুধু একটি জায়গাতে সহমত হতে পারছি না সুপ্রিয় বাবুর সঙ্গে। সেটা হলো, দেখুন যে কোনো ক্ষেত্রে যে কোনো মিডিয়া চ্যানেল কিংবা বিজেপির পক্ষ থেকে বা বিরোধী শিবিরের পক্ষ থেকে বলা হতেই পারে যে মনোজিৎ মিশ্রের সঙ্গে যে কোনো তৃণমূল নেতার ছবি দেখা যাচ্ছে এবং তৃণমূল একটি যোগ সাজস করা রয়েছে। কিন্তু আমি কেন এই জায়গাটা সহমত হতে পারি না, তার কারণ যে কোনো বিরোধী শিবিরের পক্ষ থেকেও যদি কেউ কোনো খারাপ কাজ করে থাকে তার সঙ্গে কোনো না কোনো নেতার ছবি থাকতে পারে। তার মানে এটা নয় যে সে সরাসরি সেটার সঙ্গে যুক্ত থাকতে পারে। অর্থাৎ এ জায়গায় শুধুমাত্র প্রশ্নটা একটি জায়গাতে, তা হলো কার সঙ্গে ছবি রয়েছে সেটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট এই ঘটনা হওয়ার পর কার পৃষ্ঠপোষকতায় দিনের পর দিন সে বেঁচে রয়েছে। আমি ঠিক এই জায়গায় দেবব্রত বাবুর কাছেই যাবো। দেবব্রত বাবু বলুন। দেখুন, প্রথমেই শুরু করি এই আরজি করের যে ব্যাপারটা নিয়ে বললেন না সুকান্ত বাবু, তো তোমার আগে সুকান্ত বাবু যেটা বললো সেটা নিয়ে আমি একটু প্রথমে বলি। হ্যালো, হ্যাঁ বলুন। সুকান্ত বাবু রেস ধরেই আমি একটু বলি। দেখুন, আরজি করের অভিযোগ তো অনেক কিছু ছিল। সেখানে ছিল পেলভিস বোন ভেঙে গেছিল, একাধিক ধর্ষক ছিল, সেখানে 150 গ্রাম কিছু পাওয়া গেছিল, বিভিন্ন রকমের অভিযোগ এসেছিল। কিন্তু কার্যত দেখুন 24 ঘন্টার মধ্যে রাজ্য সরকার যাকে অ্যারেস্ট করেছিল তারপর কিন্তু আর নতুন করে সিবিআই কিন্তু আর কাউকে অ্যারেস্ট করতে পারেনি, আর কিছু তথ্য পাওয়া যায়নি। এখন সরাসরি সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্ত করছে সিবিআই। এখন যদি সিবিআই এর ওপর আমরা ভরসা না রাখি, এখন কাদের ওপর ভরসা রাখবো সেটা তো সুকান্ত বাবুর আরো ভালো বলতে পারবেন। আর নতুন করে দেখুন, সিভিক সমাজ যে আন্দোলন করছে আমরা নিশ্চয়ই সম্মান জানি। হ্যাঁ, কেন করবে না? সিভিক সমাজ অবশ্যই আন্দোলন করবে। কোথাও যদি তাদের মনে হয় আন্দোলন করা দরকার, কেন করবে না? সম্পূর্ণ অধিকার আছে। আমরা সেরকম তো রাজনৈতিক দল না, কোথাও আন্দোলন করে বলবো তাদেরকে আটকে দেবো। এই যে মণিপুরে আন্দোলন হচ্ছে, সেখানে গিয়ে প্রধানমন্ত্রী যেতে পারেন না, সেটা আলাদা ব্যাপার। তার মনে হয় যে তিনি যেতে না, আসবেন। এবার দেখুন, বিজেপি তো পশ্চিমবঙ্গে কোনোদিন ক্ষমতায় আসেনি, আগামী দিনে হয়তো ক্ষমতায় আসবেও না। কিন্তু মনে করুন, বিজেপিকে যদি কেউ মনে করে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আনবো, তাকে তো দেখতে হবে সে কি কাজকর্মগুলো করছে। বিজেপির তো সারা ভারত জুড়ে তো গোটা 20 দোকান রয়েছে। সেই দোকানগুলো দিয়ে কি কি প্রোডাকশন বেরোচ্ছে আমাদের তো দেখতে হবে। খুলে দেবো বিজেপিকে আমি ভোটটা দেবো, কেন দেবো? সেই জন্য প্রোডাক্ট গুলো যদি দেখতে পাই, আপনাদের একটা সমস্যা দেবব্রত বাবু, এই হচ্ছে আপনাদের একটা সমস্যা। আমি বলছি দেবব্রত বাবু প্লিজ, সমস্যাটা কোন জায়গাটায় আমি একটু বলে দিই, একটু এক্সপ্লেন করি, কারণ দর্শকরা তো শুনছে। আপনারা যে কোনো রকম ভাবে এক্সপ্লেন করতেই পারেন, কিন্তু সেই জায়গাগুলোতে একটু কিছু কিছু জায়গাতে মিস ইনফরমেশন থাকে। এই যে দেখুন, আপনারা বিভিন্ন প্রসঙ্গে ভোট প্রসঙ্গে চলে যান, কিছু হলেই ভোট। আরে বাবা, এটা নাগরিক নিরাপত্তার প্রশ্ন, আপনি ভোটে চলে যাচ্ছেন।
আরে বাবা হ্যাঁ, ভোটে সঠিক এক কথা মিনিট বলেছেন। নাগরিক বলেছেন। নিরাপত্তার প্রশ্নে সরাসরি ভোটের প্রসঙ্গ কেন চলে আসছে? আমি তো ভোট অব্দি এখনো পৌঁছইনি। তাহলে না, না, সব থেকে আমি বড় ভোটের প্রশ্ন তো কথা আপনাদের বলছি। দিকে আসবে যে 2011 সাল থেকে 2025 সাল অব্দি বিজেপি আমাদের ক্ষমতায় নেই, তৃণমূল কংগ্রেস রয়েছে, তাহলে তৃণমূল কংগ্রেস কেন নাগরিক নিরাপত্তা দিতে পারছে না? সেই বিষয়ে আলোকপাত করুন। হ্যাঁ, সেই বিষয়ে দেখুন, গৃহমন্ত্রক থেকে সারা ভারতবর্ষের একটা করে মার্কশিট দেয়, সেই হ্যাঁ, বুঝে মার্কশিটটাকে বলে গিয়েছি। NCR। হ্যাঁ, বুঝে গেছে, বুঝবেন তো, নিশ্চয়ই বুঝতে হবে, অবশ্যই। আপনি কত ভালো ছাত্র, আপনার ব্যাকগ্রাউন্ডটা কিরম, আপনি একটা কোম্পানিতে মনে করুন চাকরি করতে যাচ্ছেন, আপনার পেছন দিকে তো দেখতে হবে কোন কোন ডিপার্টমেন্টে কি কি কাজ ঠিক করে ঠিক আসছেন। ঠিক 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 এবার শুধুমাত্র আপনি এনসিআরপির কথা বলছেন তো? আমি আসছি দেবব্রত বাবু, আমি আসছি। আরে কি কথা এনসিআরপি বলবো? রিপোর্টের কথা আপনি বলছেন, আপনার আপনাকে শুধুমাত্র একটি জিনিস একটু বলে দিই। চাই। না প্লিজ এটা একটু না। পড়ে শুনিয়ে দিই, একটু শুনুন না প্লিজ দেবব্রত বাবু, একটু শোনার অভ্যস্ত বলুন, আপনি বলুন, হবেন। বলুন। দেখুন একদম স্পষ্ট ভাষায় গুগলে দেখুন, আইনের ছাত্র আমিও নই, আপনিও নন হয়তো, আশা রাখি, কিন্তু আইনটা তো দর্শকের মতো ডেটা অনেকেই রাখি বোঝে আমরা। না প্লিজ একটু শুনে নিন না। নিশ্চয়ই। আইনের অনেকেই হয়তো বুঝতে পারবে না, কিন্তু সোজা ভাষায় গুগলে যদি একটু সার্চ করেন যে এই মানে এনসিআরবি কি করে এই রিপোর্টগুলোকে কালেক্ট করে, খুব সহজ ভাষায় উঠে আসে, দ্য ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো কালেক্টস ক্রাইম ডেটা থ্রু স্টেট ক্রাইম রেকর্ডস ব্যুরো which in turn gather information from district crime records bureau and local police station। অর্থাৎ লোকাল হ্যাঁ, পুলিশ সঠিক স্টেশন কথা কি, বলেছেন। এই দেখুন সঠিক কথা বলেছেন। অমনি আবার বলতে শুরু করে দিলেন, প্রশ্নটাই তো শুনলেন না। উত্তর হয়েছে। প্রশ্নটা শুনে শুনে নিন। নিয়েছি। আমি তো আমি প্রশ্নই একটা করিনি, লাইন বলবো। উত্তর দিচ্ছেন আপনি। দেবব্রতদার permission প্রশ্নটা আগে নিয়ে- শুনে নিন। বলুন। আমি সুগন্ধবাবু আপনার কাছেও আসবো, আমার শুধু প্রশ্নটা একটি জায়গাতেই খটকা লাগে, তা হলো লোকাল পুলিশ স্টেশন থেকে সত্যি কি সঠিক ইনফরমেশন এনসিআরবি পায়? এটাই তো আমার সবচেয়ে বড় প্রশ্ন জাগে। হ্যাঁ, এইখানে আপনি তো দেবব্রত এটাই আমি বলবেন। একটা দেখুন, আপনার না, না, permission বলেন, নিয়ে একটা লাইন বলবেন। হ্যাঁ, বলুন। একটা লাইন না, আমার প্রশ্ন হচ্ছে গত কয়েক বছরে জিরো এফআইআর এর সংখ্যা এত বেড়েছে, সৌরভদা ভালো বলবে এই ব্যাপারে, জিরো এফআইআর কেন করা হয় দেবব্রতদা খুব ভালো জানেন, সেটাই নিয়ে আমি এইটুকুই বলবো, তারপর বাকিটা দেবব্রতদা বলবে। আপনি মনে হয় সেই 90 দশকের ডাকঘর করার যুগে মানে বসে আছেন, মনে হয় সেখানে পোস্ট কার্ড এবং ইমেল লেটারে কাজ হতো, এখন সেটা ইমেলের যুগ, হোয়াটসঅ্যাপের যুগ। এখানে শুনুন, থানাগুলিতে মেলও করা যায়, হোয়াটসঅ্যাপও করা যায়, যারা যেতে পারেন না এইসব করে তারা তাদের অভিযোগটা অন্তত জানাতে পারেন। এখন এইসব না, না, আরে বলতে দাও, আরে অভিযোগটা তো জানানো যায়, অভিযোগটা তো জানানো যায়। না, অভিযোগটা জানানো যায়, আরো শুধু গুগল না, আরো অনেকগুলো ডেটা কালেকশন সেন্টার রয়েছে। ইলন মাস্কের আরো অনেক সার্চ ইঞ্জিন রয়েছে, অনেক ডেটা কালেকশন সেন্টার রয়েছে, তারাও ডেটা কালেকশন করে। না, তোমরা তো হোয়াটসঅ্যাপে দেখছে। শোনো, ইলন মাস্কের একটা সাইট রয়েছে, তারাও ডেটা কালেকশন করে। তারা ইলন মাস্ক তো নিশ্চয়ই তৃণমূল করে না, বা তৃণমূলের কোনো সদস্যও নাই। ডেটা কালেকশন আমার এটা কাঙ্ক্ষিত ছিল। আমি দুজনকে এখানে থামাচ্ছি, আমাকে সোমেনবাবুর কাছে অবশ্যই যেতে হবে। আমি এটা কাঙ্ক্ষিত, আমি জানি এটা হবে, কারণ দেবব্রত বাবুর সঙ্গে আমার প্যানেল ডিসকাশনের অভিজ্ঞতা ঠিক এই জায়গাতেই। আমি প্রশ্ন যদি করি এক্স অ্যাক্সিসের, দেবব্রত বাবু ওয়াই অ্যাক্সিস, এ অ্যাক্সিস, বি অ্যাক্সিস সব দিকে ঘোরানোর চেষ্টা করেন। এটা দুর্দান্ত একটা সুকৌশল। না প্লিজ, অত্যন্ত না, ডেটা তো বটেই, ডেটা সমস্যাটা হচ্ছে ডেটাটা আপনারা দিচ্ছেন কিন্তু বেঙ্গলের সম্পর্কে দিচ্ছেন না, বাকি সব জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। আমি ঠিক এখানে সরাসরি সোমেনবাবুর কাছে যাব, আমি আসবো প্লিজ, আমি একটু সোমেনবাবুর কাছে যাব, কিন্তু তার আগে যেদিকে আলোকপাত করেছিল সুপ্রিয় বাবু, আমি একবার দেখানোর চেষ্টা করব কতটা মর্মান্তিক একটি ছবি একসময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এখনকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক প্রত্যেকটি ইয়ার ওয়াইজ কি বক্তব্য রেখেছিলেন, একবার শুনুন, গা শিউরে উঠবে। দেখুন, কোথাও যদি ছোট একটা ঘটনা ঘটেও সেটাকে আমরা সমর্থন করি না, নিন্দনীয় আমি সবসময় করি। এই যে তোমরা দেখাচ্ছ বারবার একটা বাচ্চা মেয়ে মারা গেছে নাকি রেপ হয়ে, আপনি রেপ বলবেন না প্রেগনেন্ট বলবেন না লাভ অ্যাফেয়ার্স বলবেন? এটা এনকোয়ারি করেছেন কি? হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। কোথাও যদি ছোট একটা ঘটনা ঘটেও সেটাকে আমরা সমর্থন করি না, নিন্দনীয় আমি সবসময় করি। এই যে তোমরা দেখাচ্ছ বারবার একটা বাচ্চা মেয়ে মারা গেছে নাকি রেপ হয়ে, আপনি রেপ বলবেন না প্রেগনেন্ট বলবেন না লাভ অ্যাফেয়ার্স বলবেন? এটা এনকোয়ারি করেছেন কি? হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। বেশ, আমার কোনো বলার ভাষা নেই, আমি সোমেনবাবুর কাছেই যাবো। সোমেনবাবু, আসলে তৃণমূলের মুখপাত্র এখানে যিনি আছেন, তিনি তার বক্তব্য থেকে একটা পুরো পরিষ্কার, এটা হচ্ছে
যেটা দিয়ে আমি বলছিলাম, এই যে নাগরিক আন্দোলন বা এগুলো আমরা দেখি আরজি কর থেকে বা বিভিন্ন ক্ষেত্রে, শাসক তৃণমূল ওনার মধ্য দিয়েও যেটা আসলো খুব সেন্ট্রালাইজ এই বক্তব্য, অর্থাৎ যে শাসক তৃণমূল এই ধরনের নাগরিক আন্দোলনকে আজ তারা পাত্তাই দেয় না। কারণ ওই যে প্রথমে প্রোগ্রামের শুরুতেই বলেছেন, তারা সবকিছুকে ঘিরেই হয় তারা খুব তাড়াতাড়ি বাংলার বাইরে বেরিয়ে যায় উদাহরণ হিসাবে, কিংবা ভোটের রসায়নে চলে যায়। অর্থাৎ ক্ষমতাকে অর্জন করতে যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং দরকার, সোশ্যাল কেমিস্ট্রি দরকার, সেখানে তারা সফল। এবং সেক্ষেত্রে এই শিক্ষিত এডুকেটেড মিডিল ক্লাস, এখানে আরবান মিডিল ক্লাস, পশ্চিমবাংলায় বড়জোর 1 কোটি, এখানে মানুষ যদি প্রতিবাদও করে, আখেরে তার ফল যখন বিভিন্ন নির্বাচনগুলোতে সেরকম পড়ে না, কারণ সেই জায়গাটায় আনতে গেলে আরো অনেক বিরোধীদের কসরত করতে হয়। তাই সেই দিক থেকে তাদের এই যে আজকের কণ্ঠস্বর, এই আস্ফালন, এটাই প্রমাণ করে তারা এখন এই নাগরিক আন্দোলনগুলোকেও পাত্তা দেয় না বা সেরকম মালুম করে না। কিন্তু মনে রাখার জন্য বলছি, এক সময় পরিবর্তন চাই পোস্টারে মহানগর ঢেকে গেছিল, এবং সিঙ্গুর নন্দীগ্রামের পরে এই সিভিল সোসাইটির হাত ধরেই কিন্তু আজকের যারা শাসক গোষ্ঠী টিএমসি তারা পাওয়ারে এসেছিল। অর্থাৎ পাওয়ার একটু বলি, নেওয়ার পরে তারা কিন্তু আজ সেই গোষ্ঠীকেই, অর্থাৎ সিভিল সোসাইটিকে টোটাল ইগনোর করছে। এবং তাদের মধ্যে একটা অংশকে আমরা যারা আশা করেছিলাম সিভিল সোসাইটি একটা কাজ করবে পরবর্তীকালে, গভর্নমেন্টের বিভিন্ন অমানবিক, আমি বলবো না, বিভিন্ন অনাগরিক সুলভ আচরণের নিয়ন্ত্রক বা টেকনিক ছাত্রী হিসাবে কাজ করবে, সে জায়গায় একটা অংশ পরিষ্কার বলা যায় যে তারা পারচেজেবল হয়ে গেছে। শিক্ষিত মধ্যবিত্ত সিভিল সোসাইটির মানুষ যাদের আমরা আশা করি দিতে চেয়ে থাকি, তাদের একটা অংশ যদি পারচেজেবল হয়ে যায়। সৌম্যবাবু এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গেছেন মাননীয় রতনবালা, কংগ্রেস নেতা। রতনবাবু, আপনাকে স্বাগত প্রায় টিভি বাংলায় সব কাটাকাটি অনুষ্ঠানে। আবারও সৌম্যবাবুর কাছে ব্যাক করবো, একটু সংক্ষেপে প্লিজ। সুতরাং সেইটা খুব আমাদের ক্ষেত্রে খুব পরম পরিতাপের বিষয়। যারা দিকে তাকিয়েছিল সাধারণ মানুষ পরিবর্তন চায়ের দিকে, তারাই এখন সরকারের এই গভর্নমেন্টের বিভিন্ন ক্ষেত্রে তারা নিশ্চুপ। অর্থাৎ আমি বিশ্বাস করি তাদের নিশ্চুপতার দিনও হয়তো শেষ হয়ে এসছে, তাদের কমে যাচ্ছে। কিছু ক্ষেত্রে আপনারাও তো সিলেক্টিভ, কিছু ক্ষেত্রে তো আপনারাও সিলেক্টিভ। একবারও তো আপনার কার্তিক মহারাজকে নিয়ে কথা উঠলো না, উনিই তো অভিযুক্ত, কেউ তো একবারও বলছেন না। কেন? সুপ্রিয় বাবু, কার্তিক মহারাজের যে বক্তব্য, কার্তিক মহারাজের যে বিষয় সামনে এসছে, দায়িত্ব নিয়ে বলছি, আপনারা মিডিয়া হাউস, আপনারা খোঁজ নিন। আইপ্যাক এর একজন ব্যক্তি দীপক ব্যাপারী, শুরু হয়ে গেল, মাঝখানে বলো না, এই তো সমস্যা, এটা প্লিজ না দেবব্রতবাবু, এটা করবেন না, বলার সুযোগ। তার বিষয়ে এই মহিলা গতকাল বিবৃতি দিয়েছে, অনবরত 7-8 দিন ধরে, এবং ওই আইপ্যাকের গাড়ি করে তারা ঘুরে বেরিয়েছেন, তাকে এটা বলতে বাধ্য করেছেন, এবং তিনি এটা নিজের রেসপন্সিবিলিটি নিয়ে সেটা বলেছেন। আমি আশা করবো এখানে ও প্যানেলিস্ট যারা, তারা এই খবর জানে। দেবব্রতর কাছে কারণ কালীঘাট থেকে এটা ডাইভার্ট হয়ে যাচ্ছি, আমরা ডাইভার্ট হয়ে যাচ্ছি, প্লিজ। না, আমি এখানে দুজনকে থামাচ্ছি। দেখুন, কার্তিক মহারাজ সম্বন্ধে আজ ডিবেট নয়, মূল কথা আপনারা যে বলছেন না যে সিলেক্টিভ হয়ে যাচ্ছি, প্লিজ দেবব্রতবাবু, আপনি বলছেন তো সিলেক্টিভ হয়ে যাচ্ছি। প্রশ্নটা একটি জায়গাতে, তাতে কি আপনাদের দায়টা কমে যায়? আমি ধরে নিলাম কার্তিক মহারাজ করেছে, প্লিজ শুনে নিন, কার্তিক মহারাজ করেছে আমি ধরে নিলাম, উন্নাও হাতরাসে হয়েছে আমি ধরে নিলাম, আপনাদের কথা প্রসঙ্গেই, তাতে কি আপনাদের দায়টা কমে যায়? যায় না তো, কখনোই হয় না। তাহলে কেন ডিবেট করছেন এইসব বলে? নিজেদের আত্মসমালোচনার জায়গাটা কেন রাখেন না আপনারা বাকিদের দিকে সিলেক্টিভের কেস দিয়ে দিচ্ছেন, এসব ঠিক নয়। না, আমি এখানে দেবব্রতবাবু আপনাকে বলার সুযোগ দিতে পারছি না, আমাকে রতনবাবুর কাছে যেতে হবে, কিন্তু তার আগে রতনবাবু আসছি। দেবব্রতবাবু দেখুন, আমি রতনবাবুর কাছে আসবো, কিন্তু দেবব্রতবাবু আমি আপনাকে খুব ভরসা করে একটা কথা বলছি। আমি বিশ্বাস করি প্যানেল ডিসকাশন যখন আমি শুরু করেছিলাম, আমার প্রত্যেকটা কথা অত্যন্ত পুঙ্খানুপুঙ্খ আপনি শুনেছেন। আমি একবারও বলিনি যে গ্রেপ্তার হয়নি, কেন বলবো না? এটা তো ফ্যাক্ট, গ্রেপ্তার হয়েছে। আপনারা জানেন, কিন্তু এটাও ফ্যাক্ট
এফআইআর এ ইনিশিয়ালস দিয়ে এফআইআর করা হয়েছে। আইনজীবী রয়েছে আমাদের সঙ্গে সুপ্রিয় বাবু, তিনি অনেকটা ভালো জানবেন, কিন্তু আমি সুপ্রিয় বাবু থেকে এখন উত্তরটা নিতে পারছি না, আমাকে রতনবাবুকে সুযোগটা দিতে হবে। রতনবাবু বলুন, শুধুমাত্র একটি জায়গায় আমি কোট আনকোট করতে চাইবো সোমেনবাবুর কথা প্রসঙ্গে, তা হলো নাগরিক আইনকে পাত্তা দেয় না, শাসক শিবির নাগরিক আইনকে পাত্তা দেয় না। আমি এটাকে কোট আনকোট করছি, শুধুমাত্র একটি বিষয় অ্যাড করে দেবো, তা হলো বিরোধী শিবিরও কি কোনো এক জায়গায় ফেল করে যাচ্ছে? রতনবাবু। না না, শুভ সন্ধ্যা অঞ্জন দা। অঞ্জন, শুধু নাগরিক আইন না, নাগরিক আন্দোলনও এই কথাই বলি অঞ্জন দা, এখানে তৃণমূল কংগ্রেসের সমস্ত মুখপাত্র যারা আছে, দেখুন প্রতিদিন প্রত্যেকটা দিন তাদের পার্টিকে ডিফেন্স করার জন্য অনেক কালঘাম তাদের ছুটে যাচ্ছে। তারা কিন্তু নিজের পার্টির প্রত্যেকটা যারা নেতা, যারা প্রতিদিন যা কাজ করছে, বা ধরুন যারা মা বোন এবং তাদের নিয়ে কথা বলছে, তারপরে তার পাল্টা আরেক ধরনের কথা বলছে, আর আপনাদের চ্যানেলে এসে তাদের যে কি কালঘাম ছুটে যাচ্ছে, তারা দেশ চালাবে কি করে, রাজ্য চালাবে কি করে, তাদের নেতাদের কন্ট্রোল করতে পারছে না। আজকে বলতে পারছে না তারা যে না, এই কাজটা কঠোর নিন্দা করি, কঠোর সমালোচনা করি, এটা করা উচিত হলে ওটা করে, এই করেই তাদের সময় চলে যাচ্ছে। তারা কখনোই আর দেশের ডেভেলপমেন্টের কথা কিন্তু বলার জায়গায় থাকছে না। কারণ প্রত্যেকটা দিন আপনি দেখুন, হয় ধর্ষণ, না হয় বোমের সকেট বোমে শিশু মারা যাচ্ছে, না হয় আরজি করের মতো ঘটনা ঘটছে। কেন আজকে প্রশাসন এরকম ভাবে ভেঙে পড়েছে? কারণ একটা রাষ্ট্রের, অঞ্জনদা ছোট্ট একটা গল্প বলি, একদম 2 লাইনের গল্প বলি সংক্ষেপে, যে দেখুন মহাভারতের গল্প। মহাভারতে যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল অঞ্জনদা, তখন কিন্তু সবাই যারা রাজ দরবারে যারা ছিল, বড় বড় রথী মহারথী, তারা কিন্তু কোনো উত্তর দিতে পারেনি, তারা কিন্তু চুপ করে বসেছিল। একমাত্র দুর্যোধনেরই কিন্তু একটা ভাই বিকর্ণ বলে নাম, তিনি কিন্তু প্রতিবাদ করেছিল। তাই অঞ্জনদা, এই যে যারা ভাবছে, যারা ক্ষমতার আস্ফলনে যে আমরা যা খুশি করতে পারি, কেউ আমাদের কিছু বলা বলি, একটা সেকেন্ড কিন্তু বলি অঞ্জনদা বলি, অনেক বলেছেন, শুনুন একটু শুনে নিন, একটা সেকেন্ড, একটা ধরিয়ে দেবো, একটু ধরিয়ে দেবো। হ্যাঁ বলি, আমরা হয়তো ক্ষমতায় হয়তো সামান্য আছে, কিন্তু অঞ্জনদা বিকর্ণর মতো আমরা কিন্তু এর প্রতিবাদ করছি, যে যেরকম ভাবে কিন্তু প্রতিবাদ করছে, কিন্তু এই রাষ্ট্রশক্তির স্বৈরাচারী সরকার তারা কোনো প্রতিবাদ আমি মানছি। দেখুন, আপনারা প্রতিবাদ করছেন, আমি সে বিষয়ে কিছু বলতে যাব না। প্রতিবাদ করাটা আপনাদের দরকার, আপনাদের অধিকারের মধ্যে পড়ে, কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়, খটকা অন্য জায়গায়। আমি এখানে সরাসরি সুকান্ত বাবুর কাছে আসবো, কিন্তু তার আগে ফ্যাক্ট ফাইন্ডিং টিম তারা ঠিক কি জানাচ্ছে আজ, সেটা একবার আপনাদের সামনে রাখছি। দেখুন, कि पश्चिम बंगाल में इतनी गंभीर घटनाएं होती जा रही हैं महिलाओं के खिलाफ। आरजी कार का केस आपने देखा, वकील यहाँ पिटे थे, महिलाओं के प्रति जितना अत्याचार और जिस तरह का अनाचार, रेप की घटनाएं, हत्या की घटनाएं हुई हैं, उसका लिस्ट आपको देंगे हम। लेकिन यहाँ की सरकार, यहाँ की पुलिस मशीनरी, यहाँ की जो इन्वेस्टिगेटिंग एजेंसीज हैं, उनकी नाकामियत, उनकी बदनीयती, और चूंकि जितनी ये इस प्रकार की गंभीर घटनाएं हो रही हैं, उसमें टीएमसी के कार्यकर्ता, टीएमसी के पदाधिकारी निश्चित तौर पर वो इन्वॉल्व होते हैं, वही अपराधी हैं। इसलिए उनको सरकारी तंत्र का और इन्वेस्टिगेटिंग एजेंसीज का लगातार उनको सपोर्ट मिलता रहा है, केसेज को हशप कर दिया जाता है। महिला मुख्यमंत्री और महिलार উপর অত্যাচার একের পরে, এটা ল কলেজের স্টুডেন্ট, একটা এমবিবিএস কলেজের স্টুডেন্ট বা ডাক্তার, তার জন্য মিডিয়া, ভারতীয় জনতা পার্টি হাইলাইট হচ্ছে। প্রতিদিন বাংলাতে মহিলার সঙ্গে ছেড়কানি হচ্ছে, রেপ হচ্ছে, এফআইআর নেওয়া হচ্ছে না। আমি এর আগে এসেছিলাম কুচবিহার, আমি গিয়েছিলাম, হসপিটালে অ্যাডমিট, রেপ করেছে,
আমি অগ্নিমিত্রাদিকে জিজ্ঞাসা করলাম, আজ পর্যন্ত তার এফআইআর হয়নি। আমরা ডিজিপিকে মেইল করেছি। তো যে রাজ্যের মধ্যে মহিলাদেরকে বলাৎকার আর রেপ করার পর তার এফআইআর হয় না, যেটা অটোমেটিক্যালি কোনো হসপিটালে তার চিকিৎসা করা, সুপ্রিম কোর্টের গাইডলাইন, বিনা পয়সাতে, আর ওখানেই মেডিকেল করা আর এফআইআর করা, সেগুলো করা হয় না। একটা মহিলা মুখ্যমন্ত্রী, আর মহিলাদের সুরক্ষা নেই। মহিলাদের সুরক্ষার জন্য আমরা ভারতীয় জনতা পার্টির এই টিম আদরণীয় নাড্ডাজি পাঠিয়েছেন, আর তার মধ্যে স্পষ্টতা। শুনলেন নিশ্চয়ই কি বলছেন তারা। খটকার জায়গাটা বলছিলাম না, আমি আছি প্লিজ এক এক করে সবাইকে বলার সুযোগ দিতে হবে। আমাকে এখানে সুকান্ত বাবুর কাছে আমি কথা দিয়েছিলাম, সুকান্ত বাবুর কাছে আসবো, প্লিজ বলার সুযোগ দিন। সুকান্ত বাবু, আমার প্রশ্নটা না, আমি আসবো, আমি দেবব্রত বাবুর কাছে অবশ্যই আসবো, কিন্তু আগে সুকান্ত বাবুর কাছেই আমি আসবো। তার কারণ প্রশ্নটা অত্যন্ত না, প্লিজ রাজনীতি জায়গায় রাখুন প্লিজ। রাজনীতি বিশ্লেষণটা অত্যন্ত দরকারি, প্লিজ। না, আমি সুকান্ত বাবুর কাছে আসবো। সুকান্ত বাবু, একটা বিষয় এখানে অত্যন্ত দরকারি, তা হলো ফ্যাক্ট ফাইন্ডিং টিমের মধ্যে থেকে দুটো বিষয় আমি খুব ভালো করে হাইলাইট করেছি। এক, মহিলা মুখ্যমন্ত্রী, দুই, ইন্টেলিজেন্স ফেল করছে। আমি যে খটকার জায়গাটা রাখছি তা হলো বিরোধী শিবির বারংবার এই বিষয়ে প্রোটেস্ট করছে, কিন্তু এই বিরোধী শিবিরই আবারও দুখণ্ডে ভাগও হয়ে যাচ্ছে। এ বলছে আমি ভালো বিরোধী, সে বলছে আমি তার চেয়েও ভালো বিরোধী। বিরোধীদের কম্পিটিশন চলছে, প্রথম। দ্বিতীয়, যে সিবিআই এর কথা হচ্ছে, সিবিআই এর সাকসেস রেটও তো আমাদের ভাবতে হবে। আর ঠিক এই ঘটনা নিয়ে ইতিমধ্যে সুপ্রিম কোর্ট অবধি চলে গেছে মামলা, আবারও সিবিআই। সত্যি কি আরজি করের মতো আবারও সবকিছু থিতু হয়ে পড়বে না সুকান্ত বাবু? না, এটা কিন্তু সত্যি ঘটনা যে নাগরিক আন্দোলন, নাগরিক সমাজকে গুরুত্ব দেওয়া বন্ধ হয়ে গেছে। আমরা এবং নির্বাচন ক্ষেত্রে সকল রাজনৈতিক দলের এটা মানে ঘটনা হয়ে গেছে যে কোনোভাবে নির্বাচনী বৈতরণী পার করবার জন্য এরা জাস্ট ভোটার, আর কিছু নয়। এবার এই যে রাজনৈতিক সংস্কৃতি বা রাজনৈতিক সামাজিকরণের প্রক্রিয়াগুলো দেবব্রতদা বলবে পরবর্তীকালে, আমি চাইছিলাম দেবব্রতদা আগে বলুক। এবার আমি যেটা বলতে চাইছি যে এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম বা বিপ্লব বাবু বলছেন, আমার কোনো অসুবিধা নেই। আমার অসুবিধা একটা জায়গায়, যে এই সিবিআই যখন এই তদন্তভারটা নেবে তার আগেই দেখা যাচ্ছে যে ন্যাশনাল কমিশন ফর উমেন তারা এসে যেখানে ঘটনাটি ঘটেছে প্লেস অফ অকারেন্স সেখানে যেতে পারেনি। এবার তুমি ভাবো যে কত কিছু বদলে যেতে পারে। এবার তার যে যিনি নির্যাতিতা তার বয়ান অনুযায়ী সবকিছু মিলে যাওয়ার পর এবং তারা যখন এই কলকাতা পুলিশের তদন্তের উপর আস্থা রাখছে, আমি মনে করি না সিবিআই এলেই যে কনভিকশন রেট সিবিআই ছেড়ে দিলাম, আমি যে সময় তদন্তভার পাবে তখন কি আদৌ সেই যে ফ্যাক্টগুলো থাকবে বা যে তথ্যগুলো থাকবে সেগুলো কি আদৌ সেই জায়গায় সুরক্ষিত থাকবে না টেম্পার্ড হবে, সে প্রশ্নের উত্তর কে দেবে বলো অঞ্জন? সুতরাং আমি আবারও বলছি যে এখানে এসে সিবিআই খুব বেশি বৈপ্লবিক ঘটনা ঘটিয়ে দেবে। এবং আজকে এটাও ঘটনা যে আমাদের সবচেয়ে বড় সমস্যা, নাগরিক সমাজে আন্দোলনকে তুল্যমূল্য বিচারেও ভাবে না শাসক দল। এবং এটাও ঘটনা যে একজন মহিলা মুখ্যমন্ত্রী তার বক্তব্যের ক্ষেত্রে অন্তত 2013 থেকে চেষ্টা করা উচিত অন্তত কিছু এমন বক্তব্য রাখার যার মাধ্যমে মনে হয় আমাদের যে তিনি যেন তাদের পাশে রয়েছেন যারা যারা এইভাবে নির্যাতিতা হয়। এটা না, যাদের দ্বারা নির্যাতিতা হচ্ছে তাদেরকে বিভিন্নভাবে ডিফেন্ড করার চেষ্টা করা হচ্ছে, তাদের জন্য লয়ার ঠিক করে দেওয়া হচ্ছে। কেন আমাদের ট্যাক্স পেয়ারদের মানির টাকা দিয়ে এতগুলো লয়ারকে খাড়া করে দেওয়া হয়? দেবব্রতদা প্রশ্নের উত্তর দিতে হবে তো আপনাকে। আপনি অবাক হবেন, আরো একটা বিষয় একটু আপডেট দিয়ে রাখবো। এই মুহূর্তে বার কাউন্সিলের পক্ষ থেকে, যদি আমার কাছে খুব ভুল ইনফরমেশন না থেকে থাকে, বার কাউন্সিলের পক্ষ থেকে যারা এই অভিযুক্ত তাদের জন্য অলরেডি অনেকে দাঁড়িয়ে গিয়েছেন। তারা বুঝতে পারছেন গণধর্ষণ হয়েছে, তা সত্ত্বেও তাদের পাশে দাঁড়াচ্ছে। এটাই হয়তো আমাদের গণতন্ত্রের, সংবিধানের, আমার বলা উচিত নয় কিন্তু আমার মনে হচ্ছে সংবিধানের সব থেকে বেশি একটি উইক জায়গা, দুর্বল জায়গা। আমি সোমেনবাবুর কাছে যাব। এরপরে এই কথাই হবে, ল উইল টেক ইট ওন কোর্স। এটা তো একটা একটা সুন্দর বাঁধন ধরা কথা আছে, ল উইল টেক ইট ওন কোর্স। আইন আইনের পথে চলবে, কিন্তু আইন কি আদৌ আইনের পথে চলছে? কারণ আমি আবারও বলছি, যদি তোমার কাছে ফ্যাক্ট না থাকে, তোমার কাছে প্রমাণ না থাকে, তুমি সিবিআই এলেও পারবে না। আমাকে সোমেনবাবুর কাছে একটু যেতে হবে। সোমেনবাবু বলুন। তো আমি যেটা আরেকটা প্রশ্ন এখানে তুলে দিচ্ছি, তৃণমূলের প্রতিনিধি যিনি আছেন আশা করি উত্তর দেবেন। সেটা হচ্ছে, আমি দীর্ঘদিন ধরে কলেজে যা তো পড়াচ্ছি
সেখানে আমাদের পরিষ্কার দেখতে পাচ্ছি যেটা হচ্ছে এই যে যে বলা হচ্ছে দীর্ঘদিন ধরে স্টুডেন্ট নির্বাচন, এই স্টুডেন্ট নির্বাচন না করার ফলে অলিখিতভাবে শাসক গোষ্ঠীর যে বলা যায় যে দিনের পর দিন পাস আউট হয়ে যাওয়ার পরে যে বহিরাগত তারা এসে যেই মাতব্বরি, এই যে মাতব্বরির ঘুঘুর বাসা, এই ঘুঘুর বাসা ভেঙে ফেলার ক্ষেত্রে শাসক তৃণমূলের ভূমিকা কি, অর্থাৎ নির্বাচন করতে ভয় পায় কেন, এবং নির্বাচন হলে শাসক গোষ্ঠী যদি এই আমি বলছি কলেজের বিভিন্ন ক্ষেত্রে তারাই ঘুরে ফিরে আসুক, কিন্তু নতুন নদীর জলের ধারার মতো যেটা নিয়ম যে কলেজে প্রতিনিয়ত নতুন নেতৃত্ব আসবে, নতুন জল আসবে, তার বদলে বলা যায় যে ওই মধু আছে দেখে মৌচাকে ভিড় করছে বা চিনি থাকলে পিঁপড়া আসবে, তেমন দেখতে পাই আমরা কলেজগুলোতে, মানে 4-5 বছরের পাস আউট কিন্তু কলেজ ছেড়ে আর যাচ্ছে না। তাহলে কি মধু এখানে রয়েছে এইটা একবার ভেবে দেখার কথা। আমার তো তার থেকেও বেশি চিন্তার বিষয় হলো 2022 সালে যাকে বের করে দেওয়া হলো সেই স্টুডেন্ট দিনের পর দিন সেখানে ত্রাস তৈরি করে রেখেছিল, সেই স্টুডেন্টই আবার পরবর্তীকালে অস্থায়ী কর্মী হিসেবে জয়েন করছে। ভেবে অবাক হয়ে যাই আমি। সুকান্তবাবু অবশ্যই আপনার কাছে আসবো, কিন্তু অনেকক্ষণ আগে একটু হাত তুলেছিলেন সুপ্রিয়বাবু, আমি এক এক করে আসছি। সুপ্রিয়বাবু একটু সংক্ষেপে, আমি সবার কাছে আসতে হবে। সুপ্রিয়বাবু বলুন। আইনের দিকটা যেহেতু তুমি বললে যে তার জন্য লয়ার দাঁড়িয়ে গেছে, দেখো এটা আমাদের লতে অলরেডি রয়েছে। আমি কোনো রাজনীতিকরণ কথা বলবো না, লতে এটা রয়েছে, তার কাছে সেই তার মান আছে, সে পেতে পারে লয়ার। তো এটা নিয়ে কোনো ব্যাপার নয় যে বার কাউন্সিল থেকে লয়ার দাঁড়িয়েছে, এটা যার যার ব্যাপার। কিন্তু বিষয়ের একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে, যেটা হচ্ছে আরজিকরের সাথে এই ম্যাটারটাকে একটু আলাদা, সেটা হচ্ছে 164 নেগেটিভ নেওয়া। আরজিকরের ক্ষেত্রে কিন্তু 164 অর্থাৎ গোপন জবানবন্দি সেটা কিন্তু ছিল না। সুতরাং যে ভিকটিম তিনি নিজে জীবিত, আমরা চাই তার শরীর স্বাস্থ্য সব মানে ভালো থাকুক, কোনো রকম চাপের কাছে নত হয়ে যেন তার শারীরিকভাবে কোনো অসুবিধা না হয়, এটাই আমরা চাই। এক্ষেত্রে কিন্তু দাঁড়িয়ে সিবিআই যদি হয়, তো সিবিআই ক্ষেত্রে যেটা মানে সবচেয়ে প্রথম প্রায়োরিটি হবে সেটা হচ্ছে নেগেটিভ বয়ান হচ্ছে তাদের কাছে নেওয়া। তো এই জায়গাতে কিন্তু তুমি যতটাই টেম্পার করতে চাও, যাই করতে চাও, টেম্পার করার চেষ্টা হচ্ছে বা আমাকে চাপ দেওয়ার খবরও আমাদের কাছে আসছে, কিন্তু তারপরেও দাঁড়িয়ে তোমায় বলছি যে মেয়েটি যেহেতু জীবিত আছে, তিনি কমপ্লেন করেছেন, তার কাছে তার বয়ানটা সব থেকে বড়। তার জন্য 100টা লয়ার দাঁড়ালেও 164 বয়ানে যেটা বক্তব্য দেবে ভিকটিম এই ক্ষেত্রে, এই মামলাতে যে বম ধর্ষণের ক্ষেত্রে, সেখানে আমার মনে হয় না টেম্পারিং এর ক্ষেত্রে কোনো রিস্ক কেউ নিতে যাবে। আমি বুঝতে পেরেছি, আমি এখানে সরাসরি আমি আসবো দেবব্রতবাবু, কিন্তু আগে সুকান্তবাবু একটু হাত তুলেছে। সুকান্তবাবু একটু অতি সংক্ষেপে আপনি বলুন। না, প্রথম কথা হচ্ছে নির্বাচন না হওয়ার ফলে যেটা হয়েছে যে যদি নমিনেশন নিতেও আসে, তুমি এটা লিখে রেখো অঞ্জন, অন্য কোনো রাজনৈতিক দলের তাদের যে স্টুডেন্ট উইং তাদেরকে নমিনেশন তুলতে দেওয়া হবে না। আমাদের কলেজের অভিজ্ঞতা আমি বলছি। এবং আরেকটা বড় ঘটনা হচ্ছে যে এই যে যাদের তাবেদারি করতে হয়, মানে এখানে দাঁড়াতে গেলে মানে তার কোনো বয়স দরকার নেই, সে কতবার ফেল করবে কম্পিটিশন হয়, সোমেনবাবু আছে জানেন, মানে ফেল করে ইচ্ছে করে যেন সে নির্বাচনে দাঁড়াতে পারে, এর জন্য ফেল করে, এই কালচার ছিল না অঞ্জন। সাংঘাতিক বিষয়। আমি একেবারে অন্তিম লগ্নের দিকে যাচ্ছি, এবার সবাইকে 1 মিনিট করে স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো। আমি প্রথম সুযোগটা একটু দেবব্রতবাবুকে দিতে চাইছি, তার কারণ দেবব্রতবাবু অনেকক্ষণ ধরে হাত তুলছেন, আর আমি বিশ্বাস করি, আস্থা রাখি, দর্শকরাও এতগুলো প্রশ্নের সম্মুখীন হয়েছে, দেবব্রতবাবু প্রত্যেকটির পুঙ্খানুপুঙ্খ উত্তর দিতে পারবে। দেবব্রতবাবু আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। দেখুন, অভিযোগ তো সবাই করলো, দেখুন উপায় তো কেউ বলতে পারলো না, উপায়টা তো আমাদেরই করতে হবে। আরেকটা জিনিস দেখলো, যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম বললেন, বিজেপি সভাপতি সুকান্ত বাবুকে পাশে নিয়ে বিপ্লব দেব কি বললেন সেটা তো মানুষ তো দেখতেই পেলো। আর মাননীয় অগ্নিমিত্রা পাল যেখানে বলছেন আমরা কলকাতা পুলিশের ওপর ভরসা রাখি, সেখানে তাদের ফ্যাক্ট ফাইন্ডিং টিম বিজেপির রাজ্য সভাপতিকে নিয়ে আবার রাজ্য সরকারের কুস্তা করে গেল। কিন্তু বিরোধীরা তো কেন, শুধু আপনারা সাংবাদিকরাও জানতে পারলেন না, তার আগেই আততায়ী গ্রেফতার হয়ে গেল, সবকিছু হয়ে গেল, তারপরও আততায়ী এবং ভিকটিমের পরিবার পুরোপুরি সরকারের তদন্তের ওপর ভরসা রাখছে, তারপরও আপনারা নিজেদের থেকে কি বলতে চাইছেন আমি জানি না। এবং এই যে রতনবাবু যেটা বলছিলেন না, 1997 সালে মাননীয় যখন পুলিশ মন্ত্রী বুদ্ধদেব বাবু বলেছিলেন, মানে একটা প্রশ্নোত্তর পরে বিধানসভায় 23,000 রাজনৈতিক খুন ওখানে হয়েছে, 23,000 রাজনৈতিক খুন, আমরা বুঝতে পারছেন। তারপরে আবার
6 সালে একটা প্রশ্নোত্তর পরে বলেছিল প্রায় 55,000 রাজনৈতিক খুন সেই সময় হয়েছিল। সেই জায়গা থেকে তো পশ্চিমবঙ্গ সরকার অনেক ভালো জায়গায় এসছে, সেইগুলো নিয়ে আপনারা বলছেন না। কিন্তু একটা ঘটনা ঘটার পর জ্যোতিবাবু বলেছিল এরকম ঘটনা তো হয়েই থাকে, হতেই পারে, সেই কথা কিন্তু মমতা ব্যানার্জি বলেনি। কিন্তু মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী হিসাবে যে কথাটা বলেছিল সেই কথাটা পুলিশ মন্ত্রীর কাছে সব খবর থাকে, তিনি বলতে পারবেন না? তার নেই। বেশ দেবব্রত বাবু, এবার আমি আশা রাখি আপনি প্রত্যেকের কথা খুব মন দিয়ে শুনবেন আর হাতটা অন্তত তুলবেন না। সুপ্রিয় বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। আমি বলছি যে 55,000 কর্মীর হত্যার কথা দেবব্রত দা এখানে বললেন, আমরাও বিভিন্ন সময় শুনেছি। দেবব্রত বাবু যদি এই মঞ্চে দাঁড়িয়ে 5 জন হত্যাকারী মানে যিনি মারা গেছেন নিহতকারী তৃণমূল কংগ্রেসের কর্মীদের কথা বলতে পারেন, আমরা মেনে নেবো। আর যদি সত্যি এটা দরকার দিনে মেনেও 55,000 কর্মীদের হত্যা হয়েছিল, তাহলে তারপরেও তো বামপন্থীরা মানে সপ্তম বামপন্থী তৈরি করেছিলেন। তার মানে বলে দেবো 50টা নাম আনইন্টারাপ্টেড সেশন, প্লিজ। এইটা একটু প্রশ্ন করেছেন, প্লিজ বি আ জেন্টলম্যান, প্লিজ। এটা রাস্তায় দাঁড়িয়ে শো হচ্ছে না দাদা, যেটা আপনি জান, এটা একটু বলতে দিন। তো দ্বিতীয় কথা হচ্ছে যে যদি এটা হয়েও থাকে তাহলে তারপরেও তো বামপন্থীরা জিতেছিল, তাহলে দেবব্রত তার কথাতে যদি জেতাটাই সর্ববৃহৎ মাপকাঠি হয়ে থাকে তাহলে তো 55,000 কর্মীর কথা মিথ্যা প্রমাণিত হলো। এখানে বলার চেষ্টা যেটা বলার চেষ্টা হচ্ছে তৃণমূল কংগ্রেসের ছাত্রনেতা তারা এই কাণ্ড ঘটেছে, প্রত্যেকবার কোনো না কোনো ঘটনার সাথে তৃণমূল কংগ্রেসের যোগ কেন পাওয়া যাচ্ছে এটাই বলবার চেষ্টা করা হয়েছে বিরোধীদের তরফ থেকে, এটা ওনাকে বুঝতে হবে। বেশ, রতনবাবুর কাছে যাবো। রতনবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। দেখুন, আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এর আগেও আরজিকার ঘটনা বলুন বা যে কোনো মানুষের যে কোনো সমস্যা হলে কিন্তু আমরা তার প্রতিবাদ করেছি। আমাদের যেটুকু ক্ষমতা সেই ক্ষমতা অনুযায়ী আমরা প্রতিবাদ করেছি, আগামী দিনে করে যাব, সেটা ব্যাপার না। কিন্তু অঞ্জন দা, আপনাদের এই শো থেকে আমি সেদিন বলেছিলাম যে সুশীল সমাজ, বৃদ্ধজন, যারা বুদ্ধিজীবী তারা কিন্তু প্রতিবাদ করতে শুরু করেছে। তাই আজকে বলতে নাই যে সমস্ত বাঙালি জাতির যে লজ্জা সেটা আজকে বাঙালিরা হাড়ে হাড়ে বুঝতে পেরেছে। কারণ তারা চায় যে এই সরকারের, একটা স্বৈরাচারী সরকারের যত রকম নিকৃষ্টতম ঘটনা বলুন, আজকে ভাবা যায় আজকে 25 বছর আগেকার ঘটনা বলছে যে কি হয়েছে না হয়েছে, আজকে বিশ্বায়নের যুগে যেখানে ভারতবর্ষের একজন সে মহাকাশে পৌঁছে গেছে, সেই যুগে দাঁড়িয়ে আজকে এই নক্কারজনক ঘটনা ঘটাচ্ছে তৃণমূলের হারমাত বাহিনীরা। এর তীব্র প্রতিবাদ করছি। আমরা চাই সারা বাংলার মানুষ জেগে উঠুক এই অন্যায়ের বিরুদ্ধে। এর একটা বিহিত হওয়া দরকার। সুকান্ত বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। দেখো, সময় একদম নেই। আমি লাটাগুড়ি একটি জঙ্গলের মাঝখানে আছি। আমি জানি না পশুরা এটা নিয়ে ভাবছে ওরা কি, মানুষ কোন জায়গায় পৌঁছে গেছে, যে এত বড় একটা মানে পৈশাচিক মানে বিষয় নিয়ে আমাদের আজকে আলোচনা হচ্ছে এবং দেবব্রত দাস সেটাকে ডিফেন্ড করছে, এবং যেখানে আজকে নাগরিক সমাজে আন্দোলন থেকে নির্বাচন অবধি বন্ধ করে দেওয়া হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কার কাছে চাইবো? যে রাজার বস্ত্রই নেই, সেই রাজাকে বলার ক্ষমতা নেই যে রাজা তোমার বস্ত্র নেই, আমরা তো সবচেয়ে বড় দায়ী। এরকম ঘটনা হতেই থাকবে, কারণ আমরা যতদিন না বাবা মারাও আরো বেশি সচেতন হওয়া প্রয়োজন। সুতরাং অঞ্জন শুধুমাত্র প্রশাসনিক ব্যবস্থাকে দায় দিলে হবে না, বিচার ব্যবস্থাকে দায় দিলে হবে না, মানুষকে জেগে থাকতে হবে এবং সঙ্গে অভিভাবকদের আরো বেশি করে তাদের বাচ্চাদের নিজের স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে, যেন এরকম কিছু হলে তার উপযুক্ত জবাব তারা দিতে পারে। আমি বলছি বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারে, যেন এই নরখাদকদের আরো বেশি করে সেদিনই ওখানেই জবাব দিতে পারে, সেই জায়গা যেন তৈরি হয়। কারণ এদের মতো মানুষদের যারা জায়গা দেয় তাদের রাজনৈতিক কোনো সংস্কৃতি আছে কিনা এটা উত্তর মানে ভবিষ্যতেও দিতে পারবে না, কেউ দিতে পারবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আমি সৌম্যবাবুর কাছে যাবো। সৌম্যবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। আমি বিশ্বাস করি যতদিন না পর্যন্ত গ্রামীণ বাংলা এবং আম জনতা যাকে বলি তাদের এই ভিক্ষাবৃত্তির যে ডোল পলিটিক্স অর্থাৎ ভিক্ষাবৃত্তির মানসিকতা থেকে সরে এসে আত্মমর্যাদাপূর্ণ জীবনযাপনের অধিকারের দাবিকে তারা তাদের শিক্ষার মধ্য দিয়ে অর্থাৎ অন্ধকারকে পেরিয়ে সেই জায়গাটার মধ্যে আসতে পারবে, সে ততদিন পর্যন্ত বাংলার কপালে অশেষ দুর্ভোগ আরো অপেক্ষা করছে। নির্ধারিত সময়ের আগেই শেষ করেছেন। এবার সরাসরি আপনারা যারা এসেছেন তাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ 5 টিভি বাংলায় আসার জন্য, শব্দের কাটাকাটি অনুষ্ঠানে যোগদান করার জন্য। যে কথা বলে আজকের এই স্পেশাল শো শেষ করব। দেখুন, একটা বিষয় এখানে অত্যন্ত দরকারি, তা হলো সুকান্তবাবু যেদিকে আলোকপাত করলেন, তা হলো
শুধুমাত্র প্রশাসনিক স্তরে তাদেরকে প্রশ্ন করা, রাজনৈতিক কর্মীদের বিরোধ প্রদর্শন, নাগরিক সমাজের একত্রিত হয়ে রাস্তায় দাঁড়িয়ে রাত দখল কর্মসূচি, কিংবা একজন দায়িত্বশীল সংবাদ মাধ্যমের কর্মী হিসাবে প্যানেল ডিসকাশন করলে পরে সমাজের এই কালো দাগ কখনোই মোছা সম্ভব নয়, অন্ধকার থেকে বেরোনো সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত আপনারা আমরা আরও বেশি করে সচেতন হতে পারি। আর সেই সচেতনতা শুধুমাত্র একটি জায়গা থেকেই সম্ভব, সেক্স এডুকেশন এবং তার সঙ্গে সঙ্গে বলিষ্ঠ হওয়া। মেয়ে থেকে শুরু করে মহিলা প্রত্যেকের সুনির্দিষ্টভাবে নিজেদের সাবলীল করা, দৈহিক দিক থেকে যেন এই নরপিশাচকে সরাসরি আপনারা প্রতিহত করতে পারেন। একথা বলেই আজকের স্পেশাল শো শেষ করবো। এরকমই টান শো দেখার জন্য প্রতিদিন ঠিক সন্ধ্যে 6:57 নজর রাখুন ট্রাইব টিভি বাংলার পর্দায় শব্দের কারখানিতে, যেখানে শব্দের তীরে জব্দ হয় ইস্যু। নমস্কার।